মুখোমুখি, never the obscure. বিষ্ণুপুর ঘরানার সার্থক উত্তরসূরি সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায় এক অনন্য ব্যক্তিত্ব। খেয়ালে সুরমূর্ছনা তার কণ্ঠে অন্য মাত্রা পায়। তার গায়ন ভঙ্গিতে কিরানা শৈলীর ছায়া থাকলেও তাতে তার স্বকীয়তা নষ্ট হয়নি। সুরের সূক্ষ্মতায়, কণ্ঠের সংযমী অভিব্যক্তিতে, রাগ বিস্তারে, গভীর ব্যঞ্জনা সঞ্চারে সফলকামী শিল্পী, একজন আদর্শ শিক্ষকও। একগুচ্ছ নবীন শিক্ষার্থী এখন তার কাছে খেয়ালের তালিম নিচ্ছেন। এভাবেই বজায় থাকছে গুরু শিষ্য পরম্পরা। এতক্ষণ আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে টেলিভিশনের পর্দায় যে শিল্পীকে আপনারা দেখলেন, যে শিক্ষা গুরুকে আপনারা দেখলেন, আজ আমাদের মুখোমুখি বিষ্ণুপুর ঘরানার সেই বিখ্যাত শিল্পী অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আমি প্রথমে যেটা জিজ্ঞেস করব যে আপনার গান শোনা তো শ্রোতাদের কাছে একটা বিরল অভিজ্ঞতা, কিন্তু আমি শুনেছি যে আপনার ছাত্রছাত্রীদের কাছে শুনেছি, আপনার যারা খুব কাছাকাছি খুব ঘনিষ্ঠ তাদের কাছে শুনেছি, আপনার কাছে সঙ্গীত জগতের বিবর্তন বা রাগ সঙ্গীতের ইতিহাস শোনা সেটাও নাকি একটা বিরল অভিজ্ঞতা। এতটাই মানে অভিজ্ঞতার ভান্ডারটা এতটাই রুদ্ধ। তো আজকের অনুষ্ঠানে প্রথমেই যেটা আমার জানতে ইচ্ছে করছে যে কয়েকদিন আগেই আপনার বাবা সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বোধহয় 22তম প্রয়াণ বার্ষিকী গেল। তো সেই দিনটাকে কেন্দ্র করে বা বিষ্ণুপুর ঘরানার যে সমস্ত শিল্পীরা, আমরা তো দেখেছি যে অন্যান্য ঘরানার বড় বড় শিল্পীদের জন্মদিন বা মৃত্যুদিনকে কেন্দ্র করে সেই ঘরানাটার একটা প্রচার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া। আপনারা কি একটু ইন্ট্রোভার্ট, একটু অন্তর্মুখী? দেখুন, এটা বলতে গেলে অনেক কথা বলতে হয়। বিষ্ণুপুর ঘরানাটা হচ্ছে মূলত ধ্রুপদ ঘরানা। বিষ্ণুপুর ঘরানার ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে 3টে পর্বে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি পর্ব, একটা মধ্য পর্ব, একটা উত্তর পর্ব, এইভাবে ভাগ করা যায়। আদি পর্বে শুধু ধ্রুপদের চর্চা হয়েছে এবং এই ধ্রুপদ এসছে বাইরে থেকে। শোনা যায় যে তানসেন বংশীয় একজন গায়ক বাহাদুর খাঁ এসে ধ্রুপদের প্রচার করেন বিষ্ণুপুরে। সেই থেকে ধ্রুপদের চর্চা বিষ্ণুপুরে অব্যাহত ছিল এবং এই ধ্রুপদটা একে একটা নিজস্ব ভঙ্গিতে রূপ দিয়েছিলেন রামশঙ্কর ভট্টাচার্য। তাকে বলা হয় বিষ্ণুপুর ঘরানার স্থপতি। তার মধ্যে দিয়ে বিষ্ণুপুর ঘরানার বৈশিষ্ট্যের প্রকাশ পায়। হ্যাঁ, কিন্তু আপনি বলছেন যে ধ্রুপদটা অরিজিনালি এসছে সেনিয়া ঘরানা থেকে, মানে তানসেনের বংশ। এটা নিয়ে কিন্তু কথা আছে, বিতর্ক আছে, কিন্তু তবুও বলছি বেশিরভাগ লোকেরই মত হচ্ছে সেনিয়া ঘরানা থেকে এসছে। কিন্তু সেনিয়া ঘরানার সঙ্গে সব দিক থেকে মেলে যে তা না। আচ্ছা, অনেকটা মেলে, আবার অনেক মেলে না। কারণ তখনকার দিনে সেই সময় বিষ্ণুপুরের রাজার দরবারে অনেক ওস্তাদ এসেছিলেন। এই রামশঙ্কর ভট্টাচার্য শুধু যে বাহাদুর খাঁর কাছে শিখেছিলেন তা না, অনেক ওস্তাদের কাছ থেকেও অনেক সংগ্রহ করেছিলেন, করে উনি একটা নিজের মতন করে গড়ে তুলেছিলেন এবং সেই ধারাটাই চলে আসছিল। এটা হচ্ছে আদি পর্বে। মধ্য পর্বে হলো কি ধ্রুপদের সঙ্গে খেয়ালের চর্চা এলো ঘরানায় এবং আর একদিকে ধ্রুপদের সঙ্গে সুরবাহারের চর্চা এলো। আচ্ছা, বাবা সেতারও চর্চা করতেন। গান তো অসাধারণ, গায়ক, মস্ত বড় গায়ক ছিলেন, সেতার খুব ভালো বাজাতেন। এসরাজ রমেশবাবু, রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিও গায়ক ছিলেন, সেতারও বাজাতেন, তবে আসলে বাজাতেন না, বাজাতে পারতেন, চর্চা ছিল। এটা একটা আমাদের হয়ে গেল কি গানের সঙ্গে সেতার। বাবা ধ্রুপদী ছিলেন, খেয়ালও গাইতেন।
এর পরের যে যুগ এলো, অর্থাৎ আমার যে যুগ, এই যুগে হলো কি, একদিকে যেমন মূলত সেতারের চর্চা, যেমন রামপ্রসন্ন বাবুর ছাত্র হচ্ছেন গোকুল নাগ, তিনি সেতারই বেশিরভাগ, মূলত সেতার, তার ছেলে মনিলাল নাগ বা তার মেয়ে। আর এদিকে বাবার ওই ধ্রুপদ খেয়ালের সঙ্গে খেয়ালটা আমি নিলাম, ধ্রুপদের চর্চা সেরকম করলাম না, কারণ যুগ পাল্টে গেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে যুগ যা চায় তাই করতে হয়, সেই জন্য আমি খেয়ালের চর্চাই বিশেষভাবে করেছি, সেতারটা আর করলাম না। এই খেয়ালের চর্চাটা এবারে আমাদের এইদিকে যেমন সেতারের চর্চা, এদিকে খেয়ালের চর্চাটা আমি, আমার ভাই নিহারঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমার ছেলে শান্তনু বা আমার নাতিও সব খেয়ালের চর্চা করেছি। এই হচ্ছে আমাদের এই পরিবারের বা ঘরানার যে বৈশিষ্ট্য বা ইতিহাস। স্বাস্থ্যের সুখবর কাবস কিওর, রোজ রাতে 1 চামচ মানে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি, প্রতিক্রিয়া ছাড়া ভেষজ সমাধান। কাবস কিওর, স্বাস্থ্যের সুখবর। সেই সময়ের কথা যখন আপনার কাছ থেকে শুনছি, মানে আপনার বয়সের কারণে অভিজ্ঞতা তো অনেক বেশি, আপনার সম্পর্কে পড়তে পড়তে কোথাও একটা জানছিলাম, শুনতে পেয়েছিলাম যে আপনি বাংলা এমএ করেন, কিন্তু আপনি পিএইচডি করেন যে বিষয়টা নিয়ে, সেটা কিন্তু একটা অদ্ভুত বিষয়, মানে এস্থেটিক্স অফ মিউজিক, সঙ্গীতের শিল্প দর্শন। বইটা বেরিয়েছিল এই নামে, হ্যাঁ, শিল্প সৌন্দর্য নিয়ে লেখা। এবং আপনার বোধহয় আরো একটা বই আছে, সঙ্গীতের সৌন্দর্য চিন্তা। তো একটা সুর বা একটা রাগ, তাকে ডেকোরেট করা বা তার সৌন্দর্য বাড়ানোর এই যে চেষ্টা, এটা তো নিরন্তর নিজেকে ইনোভেট করতে হয়েছে আপনাকে। হ্যাঁ, নিশ্চয়ই। এটার কোনো তত্ত্ব নেই, কিভাবে সৌন্দর্য সৃষ্টি করতে হয় তার কোনো তত্ত্ব নেই। সৌন্দর্য বলতে কি বুঝি, সুন্দর কেন হচ্ছে তা বলা যায়, যে তুমি সুন্দর করে করতে গেলে এইভাবে করো, এরকম তত্ত্ব কেউ দিতে পারে না। এটা একেবারে ভেতরের না, এটা তো আমরা গান করে যাচ্ছি, গান করছি, খুব ভালো গান হচ্ছে, লোকে মুগ্ধ হচ্ছে, শ্রোতারা মুগ্ধ হচ্ছে, সেই দিকে বিচার যে কেন মুগ্ধ হচ্ছে, কি কারণে এই গান মানুষকে আকর্ষণ করছে, তার মধ্যে একটা অনুভূতি সৃষ্টি করছে, কি কারণ, সেই বিচার হয়। আমি জানি আমাদের অনুষ্ঠানের স্প্যান তো খুব ছোট, এখানে একটা গোটা রাগকে ভাবে হয়তো আপনার পক্ষে ডেমনস্ট্রেট করা বলা সম্ভব নয়, কিন্তু একটু যদি মানে বিষয়টা যদি আমাদের একটুখানি যদি একটু প্র্যাকটিক্যালি যদি বলতেন, মানে একটা মূল রাগের স্বরূপটা এবং তাকে সৌন্দর্য বাড়ানোর জন্য কি আপনি যদি সেটা সৌন্দর্য বাড়ানো কি কেউ বলতে পারে? না, আপনি নিজে যেভাবে করেন, আমি যেভাবে বলবো সেভাবে আরেকজন ভাববেন না। না, আমরা আপনার ভাবনাটাকেই তো একটু তুলে ধরতে চাই, যে একটু যদি আমাদের করে শোনান। আপনার কাছে যন্ত্র যেভাবে গাই তা বলতে পারি, কিন্তু এইটি যে চরম, এইটি যে সব নয়, আরেকজন আরেক রকম ভাবে তার ইন্টারপ্রিটেশন দিতে পারে। ভাইয়ের ধরুন রে গা মা পা ধা ধা পা মা পা গা মা রে সা রে গা মা পা গা মা রে সা। ধরুন একটা গানের বন্দিশ বলছে, রে এ মো রে সাইয়া সদা রি বন্দিশ গাইলাম, এটা আবার আরেকজন অন্যভাবে গাইতে পারে। আমি যখন একটু কাজ দিলাম, আমি করলাম, আমি ভাবি যে এটাতে আরো সুন্দর লাগছে, কেউ করতে পারে সদারঙ্গি, যে যেভাবে পারেন, সৌন্দর্য সবভাবেই হয়। এখন এইটা নিয়ে কেউ বলতে পারেন যে এইভাবে করলে সুন্দর বেশি হবে, এটা এক একজনের দৃষ্টিভঙ্গি।
আপনার কি কখনো এটা মনে হয়েছে যে ধরুন শাস্ত্রীয় সঙ্গীত একেবারে সাধারণ মানুষের সঙ্গীত তো হয়ে ওঠেনি কখনো? মানে কোনো একটা মিউজিক কনফারেন্সে প্রচুর শ্রোতা এসে শুনছেন, তারা কিন্তু ক্লাসিক্যাল মিউজিকেরই শ্রোতা, এই সময়ের কথা আমি বলছি না। মানে আপনারা যখন অল্প বয়সে গান গেছেন বা আপনারা ছোটবেলায় যখন বড় ওস্তাদদের গান শুনেছেন, তখন ইভেন আমি নিজের ছোটবেলায় দেখেছি ডবল মিউজিক কনফারেন্স হচ্ছে রাস্তায় বসে বসে লোকজন গান শুনেছেন, তারা কিন্তু সঙ্গীত পিপাসু। এখন হয়তো অনেকটাই স্টেটাস সিম্বল, আমি একটা ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সে যাচ্ছি, সেটা আমার চারপাশের লোকজনের কাছে আমার স্টেটাসটাকে বাড়াচ্ছে। কিন্তু এটা তো কথা যে মানে সত্যি সত্যি সাধারণের সঙ্গীত কখনো শাস্ত্রীয় সঙ্গীত কখনোই হয়ে ওঠে পাবলিকের জন্য নয়। দেখুন না, আগে একেবারে খুব প্রাচীন যুগে মার্গ সঙ্গীত, দেশি সঙ্গীত বলতো, মার্গ মার্জিত সঙ্গীত, দেশি মানে দেশের জনসাধারণের জন্য। এখনো তাই আছে। জনপ্রিয়তা বলতে এই যে আমরা বলি যে ক্লাসিক্যাল গানের জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে কিনা, জনপ্রিয়তা হারাবে কেন? এটা তো কোনোদিনও জনপ্রিয় বলতে যে অর্থে জনপ্রিয় আমরা বলি জনতার প্রিয়, তা কোনোদিন ক্লাসিক্যাল নয়। এটা হচ্ছে রসিকদের, সুররসিক, সুরের অনুরাগীদের কাছে জনপ্রিয়। হ্যাঁ, কিন্তু আমি বলছি যে একটা ধরনের শিল্প চর্চা বা সঙ্গীত চর্চা, সেটা যদি সর্বজন গ্রাহ্য না হয়, হ্যাঁ, তার একটা বড় বিশেষত আমার যেটা মনে হয়েছিল শাস্ত্রীয় সঙ্গীতের সর্বজন গ্রাহ্য না হওয়ার পিছনে বোধহয় একটা বড় বাধা হচ্ছে তার ভাষাটা। আপনি একটু আগে যে শুনুন একটা কথা, সর্বজন গ্রাহ্যটাকে এটা শিল্পের একটা মস্ত বড় একটা কৃতিত্ব আপনি বলবেন। যেমন বলছি, সত্যজিৎ রায়ের মতো অত বড় পরিচালকের বই দেখেছি, 4th ক্লাসও ফুল হয় না, অথচ সে সময় হিন্দি সিনেমার জন্য লাইন পড়ে যেত। আপনি কি বলবেন, কি বিচার করবেন? রবীন্দ্রনাথকে সবাই বুঝতে পারে না, তাহলে সেই দিয়ে বিচার হবে না। না, ঠিক আছে, গানের বিচার হচ্ছে, শিল্পের বিচার হচ্ছে, সংস্কৃতির বিচার হচ্ছে সে গুণীদের, গুণী সমাজের কাছে তার মূল্যায়ন, সাধারণ পাবলিকের কাছে না। তবে পাবলিক কিন্তু গান যে বোঝে না, আমি দেখেছি জানেন, ক্লাসিক্যাল গানও আমি এমন আসরে গিয়েছি যেখানে আমার মনে হচ্ছে, আমরা তো বুঝতে পারি যে কজন শ্রোতা আর কজন শ্রোতা নয়, ভিড় হয়েছে প্রচুর, অনেক লোকের সমাবেশ, কিন্তু এদের মধ্যে সত্যিকারের শ্রোতা কজন সেটা আমরা ধরতে পারি, গান করি ধরতে পারি যে শ্রোতা কজন, বাদ বাকি ওই কিছুটা বোঝে, আবার এমন আছে কিছুই বোঝে না, তার একটা কৌতূহল বশত এসেছে গান শুনতে। তাহলে গান যে গেয়ে গেলাম তারা বিরক্ত হয়ে উঠে গেল না? এমন ব্যবস্থা করবো আমি কারোর দয়া চাই না। প্রতি মুহূর্তে আমার কাছে অধিকার দাবি করেছে। ভুল করবি। পাইকিওর ট্যাবলেট ও মলমে অর্শের নিরাময়। পাইকিওর স্বাস্থ্যের সুখবর। আপনি বিভিন্ন মিউজিক ইনস্টিটিউটে বিধানচন্দ্র রায় থাকাকালীন ওই একাডেমি অফ ডান্স মিউজিকে প্রথম ঢুকি 1955 সালে। তারপরে আপনি রবীন্দ্রভারতী যখন আসে তখন আসেন, এবং অনেক ইউনিভার্সিটির আপনি ডাক ফিরিয়ে দিয়েছেন কলকাতা ছাড়বেন না বলে। কলকাতা আপনার ভীষণ প্রিয়। হ্যাঁ, এই যে হয়েছে এরকম যে বিশ্বভারতী বা মরিস কলেজ থেকে ডাক এসেছিল, কারণ আমি আসলে শিক্ষকতা করেছি ঠিকই, শিক্ষকতা করতে আমার ভালো লেগেছে। শিক্ষকতা আমি বলবো না যে এটা শিল্পীর পক্ষে ক্ষতিকর, তা বলবো না, তবে মনে প্রাণে আমি শিল্পী। আমি লেখালেখি করেছি, হ্যাঁ, কিন্তু আপনি শিল্পী, মনে প্রাণে শিল্পী। সেই লেখালেখি করেছি, এটা আমার অনুসন্ধিৎসা যে কিছু জানি, সঙ্গীত নিয়ে চর্চা করছি, সঙ্গীত সম্বন্ধে জানি। আপনার যে ছাত্রছাত্রী তো প্রচুর, তাদের আপনি শেখাচ্ছেন, নতুন ছেলেমেয়েরা আপনার কাছে যারা শিখতে আসছেন, তাদের আপনি কিরকম দেখছেন? মানে আপনার যে গায়কী ধরে রাখা বা যে বিষয়গুলো আপনার নিজস্ব বৈশিষ্ট্য, সেইগুলোকে কনসিভ করবার মতন ক্ষমতা কতটা তাদের আছে, তারা কতটা সিরিয়াস? এটাও নির্ভর করছে যে ছাত্রছাত্রীদের প্রতিভা অধ্যাবসায়, তারপর তো শিক্ষা। এখন প্রতিভারও তো রকম ফের আছে। নিশ্চয়ই যাদের প্রতিভা, খুব প্রতিভাবতী বা প্রতিভাবান ছাত্র, তারা গ্রহণ করতে পারছে, বেশ ভালোভাবেই গ্রহণ করছে, এবং তাদের অধ্যবসায় আমি লক্ষ্য করছি। আমি আজকে বলবো যে আজকের দিনের এই যে গানের কখনোই
গানের জনপ্রিয়তা আছে, চর্চা যথেষ্ট বেড়েছে ক্লাসিক্যাল গানের। আশ্চর্য হয়ে যায় যে তারা গান বাজনা করছে অথচ তারা পড়াশোনা করছে, এবং টিউশন প্রত্যেক ছাত্রী তার 3টে 4টে 5টা করে টিউশনের ব্যাপার আছে। সেসব করে এসো একটি ছাত্রী বলে কিনা আমি সকালে বেরোই, তারপরে একটা স্কুলে কাজ করি, তারপরে কলেজ করি, করে বাড়ি ফিরি রাত 10টায়, 11টা থেকে 12টা পর্যন্ত গান সারি। বলুন, এটা কি আগেকার দিনে কেউ ভাবতে পেরেছে? অনেক তো আমরা বলি পুরোনো দিনের কথা বলতে কি বলি যে এই সব দিনকাল চলে গেছে, যে গান শুনেছি ও আর হবে না, এগুলো বাড়াবাড়ি নস্টালজিক। আমরা তার মানে অতীতের সবই ভালো, নতুন প্রজন্মের উপর আপনার বড় ভরসা। খুব আমি আশা রাখি, দারুণ এদের চেষ্টা, দারুণ অধ্যবসায়। কত দূর দূর থেকে ছাত্রছাত্রী আসে আমার কাছে, অনেকের কাছে আসে, অনেক যারা সব সঙ্গীতজ্ঞ তাদের কাছেও আসে। কত কি আগ্রহ বলুন তো, তারা ফাইট করছে, গান রাখতেই হবে। তাদের বিয়ে হচ্ছে, সংসারী হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও তারা ফাইট করছে। শেষকালে হয়তো পেরে উঠলো না, সারেন্ডার করতে হলো, সংসারের সঙ্গে কম্প্রোমাইজ করতে হলো, গান ছেড়ে দিতে হলো। কিন্তু তারা করে, চেষ্টা করে, তাদের অধ্যবসায় আছে, তারা ভালো গাইছে। তবে আপনি যদি বলেন যে ওই হীরাবাই বর্দেকার, কেশর বাইকার কার হচ্ছে না কেন, বা আমাদের এই যে এখন যেমন আমির খাঁ, গোলাম আলী খাঁকে আমরা তো পাচ্ছি না, সেটা কি জানেন? এরা হচ্ছে যুগাবতারের মতন। আমির খাঁ, গোলাম আলী খাঁ যুগেই যে আমরা পাবো তা নয়, এটা অসাধারণ প্রতিভা নিয়ে তারা এসেছিলেন, তাদের দিয়ে বিচার হবে না। আর এই যে বলছিলেন যে আগে সিনেমা হলে গান হলে সব লোকে ভিড় করে বাইরে শুনতো, এখনো শুনবে, কেন শুনবে না? আপনি স্পিকারটা দিয়ে দিন না, যে কোনো সিনেমা জনবহুল রাস্তায় সিনেমার স্পিকারটা বাইরে দিয়ে দিন না, ভিড় হবে। কিন্তু তা তো চলবে না এখন, এখন সেই ডেসিবেল ফেসিবেলের কি সব ব্যাপার আছে, এখন তো হবে না। কিন্তু বলে দেখতেন ওই আপনার ওই যে কথা বলছেন সেটা ফিরিয়ে নিতে হতো না, এখনো সেই একই জনপ্রিয়তা। দাদা অনেক ধন্যবাদ, অনেকটা সময় আপনার সঙ্গে কাটালাম, অনেকগুলো কথা জানতে পারলাম। আপনার মতন একজন সঙ্গীত ব্যক্তিত্বকে এতটুকু সময়ের মধ্যে বেঁধে ফেলা খুব কষ্টকর, আমি জানি। অনেকেরই হয়তো অনেক কিছু অজানা রয়ে গেল, আমার নিজেরও রয়ে গেল। আর একটু গল্প করতে পারলে বোধহয় ভালোই হতো, কিন্তু অনুষ্ঠানের শেষটা যদি একটু আপনার সুরের মাধ্যমে হয় তাহলে বোধহয় সবারই যে কমতিটা রইলো তাদের খুব ভালো লাগতো। আপনার পছন্দ মতো আপনার যা ইচ্ছে। এখানে তবলা তো নেই যে দুধ গাইবো, বিলম্বিতের একটু মুখ দেখাই। আব তো রুতে মা মুখোমুখি অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মতামত জানান। মুখোমুখি, রেইনবো প্রোডাকশনস লিমিটেড, 85 এ প্রিন্স আনোয়ার রোড, কলকাতা 700033। ইমেল mukhomuki@yahoo.com। মুখোমুখি, নিবেদক অবস্কিওর।